বনবাস মোটেই সুখে কাটল না পাণ্ডবদের। মহাবীরদের কি দুর্গতি! দিনের বেলায় তারা গাছের ফল কুড়োন আর মাংসের জন্য পশু পাখি শিকার করেন, কখনো বা পড়বার জন্য গাছের বাকল খুঁজতেই বেলা গড়িয়ে যায়। রাতের বেলায় নীল আকাশের নিচে গাছের পাতায় বিছানায় শুয়ে পাঁচ ভাইয়া দ্রৌপদী রাতের তারা দেখেন আর সুখ দুঃখের গল্প করেন। সুখের কথা মানে ওই ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির রাজা হওয়ার কথা, দ্রৌপদীর রানী হওয়ার কথা, আর দুঃখের কথা মানে দুর্যোধনের হিংসের কথা, শকুনির পাশা খেলার কথা। এর মধ্যেই বড় ভাই যুধিষ্ঠির মাঝে মাঝে মুনি ঋষিদের জুটিয়ে তাদের কাছে নানা রকমের পুরাণ কথা শোনেন, বনবাসের দুঃখও ভুলে যান। কিন্তু ভীম অর্জুনের মতো বীর যে তো আর গাছের ফল কুড়িয়ে কিংবা হরিণ শিকার করিয়ে খুশি থাকতে পারে না। তারা ভাবেন এই এক্ষুনি গিয়ে দুর্যোধন কর্ণকে মেরে রাজ্য দখল করে নিতে পারি কি আমরা। শুধু দাদা যুধিষ্ঠির যদি একবার রাজি হন। দ্রৌপদী তার বড় স্বামী যুধিষ্ঠিরকে বলেন, ধন্যী তোমার ধৈর্য, কোনো পুরুষ মানুষ কি এত কষ্ট পেয়ে চুপটি করে বসে থাকে? তাই চাইতে একবার তুমি মুখ ফুটে বলো, এখনই ভীম আর অর্জুন সমস্ত কৌরবদের সাবার করে দেবে। যুধিষ্ঠির সব শোনেন আর মুখ বুঝে বসে থাকেন। তিনি যে পাশা খেলায় বাজি ধরেছিলেন, এখন হেরে গেছেন, সেই নিয়ম ভাঙেন কি করে? বাজি ধরে পাশা খেলেছেন, এটাই কি ভীষণ লজ্জার? এইসব কথা ভাইয়েরা বোঝেন না কেন? দ্রৌপদীও বোঝে না। শেষে একদিন যুধিষ্ঠির বললেন, তোমরা খালি বল, দুর্যোধনকে মারবো, কর্ণকে মারবো, কিন্তু যুদ্ধ লাগলে তো শুধু দুর্যোধন, দুঃশাসন কিংবা শকুনি আর কর্ণই যুদ্ধ করবে না, কৌরব পক্ষের যুদ্ধ করবে, ভীষ্ম যুদ্ধ করবে, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য যুদ্ধ করবেন, আরো কত বড় বড় বীরেরা। তাদের সঙ্গে যুদ্ধ করতে হলে নিজেদের ক্ষমতা আরো বাড়াতে হবে, জোগাড় করতে হবে নতুন অস্ত্রশস্ত্র। যুধিষ্ঠির অর্জুনকে বললেন, আমাদের প্রধান ভরসা তুমি তপস্যা করে দেবতাদের তুষ্ট করো, তারা যদি খুশি হয়ে তোমাকে তাদের অস্ত্র দেন, তাহলেই তোমাদের কেউ রুখতে পারবে না। যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন প্রথমে ইন্দ্রের আরাধনা করলেন, তারপর অনেক কষ্টে তুষ্ট করলেন শিবকে। শিব তাকে দিলেন পাশুপত অস্ত্র, যে এমন অস্ত্র যে পৃথিবীকে ধ্বংস হয়ে যেতে পারে। অন্যান্য দেবতারা অর্জুনকে অনেক অস্ত্র দিলেন। সব অস্ত্র নিয়ে অর্জুন ফিরে এলেন ভাইদের কাছে। বনবাস শেষ হওয়ার আর বেশি দেরি নেই, কিন্তু বনবাসের পর তো সেই 1 বছরের অজ্ঞাতবাস, কেউ জানে না তার কোথায় আছে। তখন যদি কেউ একবার চিনে ফেলে, খবর দেয় দুর্যোধনকে, তাহলে তো আবার 12 বছরে ফিরে যেতে হবে। অনেক ভেবেচিন্তে পাণ্ডবেরা মৎস্য দেশের রাজধানী বিরাট নগরে কোনো রকমে 1 বছর কাটিয়ে দেবেন বলে ঠিক করেন। পাণ্ডবরা এবার সবাই সাবধানে নকল সেজে নানা রকম বেশ ধরলেন। তারা আলাদা আলাদা সময়ে প্রত্যেকে একা একা ঢুকলেন বিরাট রাজার সবাই। যুধিষ্ঠির পাশা খেলা জানতেন, তাই তিনি পাশা খেলোয়াড় সেজে বিরাট রাজার সঙ্গে পাশা খেলতে লাগলেন। ভীম রাজার ঘরে রান্না কাজ করতে গিয়ে সাধলেন রাঁধুনি বামুন। অর্জুন মেয়ে সেজে বিরাট রাজার মেয়ে উত্তরাকে নাচ গান শেখাতে লাগলেন। নকুল রাজার ঘোড়াগুলোকে দেখাশোনা করতে কাজ নিলেন। সহদেব ভার নিলেন রাজার গরুগুলির, আর দ্রৌপদী রাজরানীর সুদেষ্ণার চুল বেঁধে দেওয়ার কাজ নিলেন। বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু মাঝে রাজরানীর ভাই কিচক দ্রৌপদীকে বিয়ে করার বায়না তুলল। জানাজানি হওয়ার ভয়ে দ্রৌপদী পাণ্ডবদের কিছু বলতেও পারছেন না। কিচক হলো রাজার শালা ও রাজ্যের সেনাপতি। দ্রৌপদী বুঝলেন কিচক বিপদে ফেলবে। তিনি একদিন রাতের বেলায় ভীমের কাছে গিয়ে উপস্থিত হলেন, সেসব কথা খুলে বললেন। পরদিন রাত্রিবেলা ভীম কিচককে রাজার নাটক ঘরে আড়ালে ধরে মেরেই ফেললেন। এমন মারলেন যে তার শরীরে তালগোল পাকিয়ে গেল। পরদিন সবাই মরা কিচককে দেখলো, কিন্তু কে মেরেছে, কখন মেরেছে কেউ বুঝতে পারল না। এদিকে বিরাট রাজার এক শত্রু হস্তিনাপুরে খবর দিলে যে শক্তিশালী সেনাপতি কিচক মারা গিয়েছেন। বিরাট এমন দুর্বল, তাই বিরাট রাজার রাজ্যে কাঁপিয়ে পড়লেন, জয়লাভ করার সহজ হবে। দুর্যোধন আলোচনায় বসলেন ভীষ্ম, দ্রোণ, এইসব পাকা মাথায় লোকেদের সঙ্গে। সবাই মিলে ঠিক করলেন পুরোপুরি আক্রমণের দরকার নেই, বরঞ্চ বিরাটের খাটাল থেকে গরুগুলোকে ধরে আনা হোক, তাতেই বিরাট রাজার ক্ষমতা বোঝা যাবে।